গুঞ্জা আর ধ্রুব মায়ের এই অ্যাক্সিডেন্টটাকে অ্যাক্সিডেন্ট বলে মানতে রাজি না হওয়ায় আমাকে এই কেসটা তদন্ত করতে বলল। অরূপকে ফোন করে পুরো ব্যাপারটা বললাম। দর্শনা রায়ের বাড়িতে পৌঁছে সবার সঙ্গে কথা বলে গতকাল রাতের ঘটনাগুলো পরপর শুনলাম। দর্শনা রায় ওনার জন্মদিনের অনুষ্ঠানে একটা অ্যানাউন্সমেন্ট করতে চেয়েছিলেন। I want to gift myself retirement and a world tour. ধ্রুব, শুভ, আনন্দ, এবার তোমরা তিনজনে মিলে সবকিছু সামলাবে, ওকে? একবার হাসপাতালে যাব ঠিক করলাম। হাসপাতালে গিয়ে দর্শনা রায়ের গাড়ির সঙ্গে যার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল তার সঙ্গে কথা বললাম। সুইসাইডের ইচ্ছে না থাকলে কেউ এভাবে এত শর্ট ডিস্টেন্সে পিছনে গাড়ি আছে জেনেও রাইট টার্ন করে। অদ্ভুত ব্যাপার তাই না? একজন গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে ডান দিকে টার্ন নেবে, সে দেখে নেবে না যে পেছনে কোনো গাড়ি আছে কিনা। আশ্চর্য না? এই পুরো বিষয়টা নিয়ে আমার একটা কনফিউশন আছে। মানে এটা কি নিছক দুর্ঘটনা না খুন? না, এটা খুন কি করে হতে পারে বৌমনি? দেখো, একজন নিজে যদি র্যাশ ড্রাইভ করে তার মৃত্যুর দায় তুমি অন্য কাউকে কি করে দিতে পারো? বরঞ্চ ওই গাড়ির ড্রাইভার ওনার জন্য মারা গেছে। কিন্তু দর্শনা রায়কে কেউ মাঝরাতে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে বাধ্য করে। ফোন কল, আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, আর সেটা কোনো একটা মহিলা করেছে। এই চিঠিটা আপনার মা কিভাবে পাঠিয়েছিলেন আপনাকে? কাল যখন আমি মায়ের জন্মদিনে যাব বলে রেডি হচ্ছিলাম, তখন একটি মহিলা এসে আমার বাড়ির কাজের মহিলার হাতে এটি দিয়ে যায়। দর্শনা বাড়ি থেকে বেরোনোর আগে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, একজন মহিলা ফোন করেছিল। আর গুঞ্জার বাড়িতেও চিঠি দিতে আসে একজন মহিলা। এটা তো হতে পারে যে একজনই দুটো কাজ করেছে। আমার গাট ফিলিং যে এটা চান্স বেশি। আর গুঞ্জার বাড়িতে চিঠি নিয়ে যাওয়া মহিলাটাকে দেখেছিল ওদের বাড়ির কাজের লোক। শুভ, তুমিও তো মায়েরই ছেলে, তোমাকে কেন এই ডিসকাশন থেকে বাদ দিল বলো? সো সো হোয়াট? আনন্দ জানে না, বৌদিও না। শুভ, শুভ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওরা মায়ের ছেলে মেয়ে নয়, ওরা বউ আর জামাই। কিন্তু তুমি, তুমি তো মায়েরই ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি এসবের মধ্যে থাকতে চাও না, কিন্তু আমি তো তোমার ওয়াইফ। তোমাকে এভাবে নেগলেক্টেড হতে দেখলে আমারও কষ্ট হয়। আমার ভালো লাগে না সবাই তোমার সঙ্গে এরকম বিহেভ করুক। শুভ, প্লিজ ঋতু, এইসব কথা এই সময় শুনতে ভালো লাগছে না, প্লিজ। বাট শুভ, শুভ তোমাকে শুনতে হবে। তোমার খারাপ লাগাটা শেয়ার করার জন্য আমার একটু স্পেস চাই। আমি বরাবর দেখে এসেছি তুমি এই পরিবারের সবার থেকে পিছিয়ে, সব থেকে কম। অথচ দেখো দাদা ভাই, দাদা ভাই এই পরিবারের বড় বলে ওর একটা আলাদা জায়গা আছে, স্পেস আছে, প্রেস্টিজ আছে। আর গুঞ্জা, গুঞ্জা এই পরিবারের ছোট বলে ওর একটা আলাদা জায়গা। কিন্তু তুমি, তুমি চিরকালের মিডল হয়ে রয়ে গেলে, সব থেকে পিছিয়ে। আর সাথে সাথে তোমার এই কথা শুভ, হ্যাঁ, তোমরা যদি
সবাই মনে করে থাকো এটা আমার খামখেয়ালিপনা, তাহলে সেটাই। আই জাস্ট ডোন্ট কেয়ার, ওকে? আই জাস্ট ডোন্ট কেয়ার। বাট আমি সেটাই করছি যেটা আমার ঠিক বলে মনে হয়েছে। আর আর পরবর্তী প্লিজ এটা বোঝার চেষ্টা করো, আমাদের মা মারা গেছে আর আমাদের সামনে এখনো অনেকগুলো প্রশ্নের উত্তর নেই। তাহলে কেন আমরা এটাকে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট বলে মনে করছি? I'm sure there is a foul play. গুঞ্জা, তুমি যেটা করেছো সেটা তো আমাদের সাথে একবার কথা বলে নিতে পারতে। একার ইচ্ছাতে এইভাবে চললে সেটা তো আমাদের সবার পক্ষেও অসম্মানজনক, তাই নয় কি? তুমি তো একবার আমাদের সাথে ডিসকাস করতে পারতে, আমরা সবাই মিলে বসে ব্যাপারটাকে আলোচনা করে নিতাম। আচ্ছা, ওকে কেন একা বলছো? এটা তো আমিও ডিসাইড করেছিলাম। আমি তো সেটাই বোঝাতে চাইছি দাদা। আমি যদি খামখেয়ালি হতাম তাহলে তো আমি একাই চলে যেতে পারতাম। দাদা দাদা আমি জানি তুমি ওর কথা ফেলতে পারো, ও তোমায় বলেছিল বলেই তুমি গেছো। সো হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি দাদাকে বলেছি সেটাও আমার দোষ? না না, দোষের কথা বলা হচ্ছে না গুঞ্জা, এখানে দোষের কথা বলা হচ্ছে না। তুমি ব্যাপারটা একদম বুঝতে পারছো না যে প্রবলেমটা কোথায়। দেখো, এই যে গোয়েন্দা ইনভেস্টিগেশন, পুলিশ, এসব আমাদের বাড়িতে হলে পরে এটা তো আমাদের বিজনেসের জন্য ক্ষতিকর, তাই না? কিসের ক্ষতিকর? অফকোর্স ক্ষতিকর। কালকে যদি নিউজপেপারে বেরোয় যে দর্শনা রায় মৃত্যুর পরে তার বাড়িতে পুলিশ, ডিটেকটিভ এসব আসছে, মানে তদন্ত হচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, তাহলে তো সেটা আমাদের সম্মানের পক্ষেও ভালো নয়, আর সেটা আমাদের বিজনেস ওয়ার্ল্ডের আমাদের পজিশনের জন্যও ভালো। আর সব থেকে বড় কথা গুঞ্জা, মায়ের সম্মানের জন্য সেটা ভালো নয়। আমি না এখন এই সমস্ত সম্মান টম্মান নিয়ে জাস্ট কিছু ভাবছি না, বুঝতে পেরেছো? আমাদের মা নেই, মা ইজ ডেড। ওর মাকে মেরে ফেলা হয়েছে, আমি সেটা জানি। আর যার জন্য আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে, তাকে আমি খুঁজে বের করবই। তাকে আমি এত সহজে ছাড়বো না, আমি খুঁজে বের করবই। যার জন্য আমাদের গুঞ্জা গুঞ্জা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি বৌদির কথাটা একবার শোনো। বৌদি যেটা বলছে সেটা হলো, কোনো একটা ডিসিশন নেওয়ার আগে, কোনো একটা স্টেপ নেওয়ার আগে আমরা যদি একটু ভেবে নিতাম, সেটা আর কিচ্ছু না। আর তোমার এই খামখেয়ালিপনা, এই হঠকারিতা, এগুলো নিয়ে তো মাও কত চিন্তা করতেন। আর বৌদি, দাদা, ওরা তোমার বড়, ওদের তো চিন্তা হতে পারে, তাই না? হ্যাঁ, দিদিভাই তো ঠিকই বলেছে গুঞ্জা, যাওয়ার আগে তোমার সকলের সঙ্গে কথা বলে যাওয়া উচিত ছিল। টু হেল্প উইথ ইওর উচিত, বুঝেছো? তুমি আমাকে উচিত শেখাতে এসো না। হ্যালো গুঞ্জা, আমি একটু তোমার বাড়ির কাজের লোকের সাথে কথা বলতে চাই। কাজের লোক? মানে বিজলি? হ্যাঁ, ওই তো ওই মহিলার হাত থেকে চিঠিটা নিয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, বিজলির হাতে দিয়ে গেছিল। ও তো বাড়িতেই আছে। আপনি কি আমার বাড়িতে যাবেন? হ্যাঁ, আমি একটু যাব, তবে তোমরা কেউ যদি না থাকো, ও বোধহয় কথা বলতে একটু অস্বস্তি বোধ করবে। হ্যাঁ, তাও তো ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। তুমি একটা কাজ করো না, তুমি একটু তোমাদের বাড়ির অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে পাঠিয়ে দাও প্লিজ। ওকে। আনন্দ, আমাদের এরপর ওই বাড়িতে। আচ্ছা, মিসেস মিত্র বিজলির সঙ্গে কথা বলবেন? ওই মহিলা যতদূর সম্ভব সবার আগে চিঠিটা রিসিভ করেছিল, তাই না? জাস্ট এই কথাটাই বড় বৌদি তোমায় বোঝানোর চেষ্টা করছে। এবার দেখো, কন্টিনিউয়াসলি এই উপদ্রবটা চলবে, আর কালকের মধ্যেই পুলিশ আমাদের সকলকে এই মৃত্যুর জন্য সন্দেহ করছে, এই হেডলাইনটা বেরিয়েছে। ওকে, ফাইন, তোমাকে যেতে হবে না। গুঞ্জা গুঞ্জা, কি হলো, যাচ্ছিস কোথায়? ওলা, তুই ফ্ল্যাটে যাচ্ছি, সরে যা। না, একা যাবি না, আমি তোর সাথে যাবো। আমার কাউকে লাগবে না দাদা, আমি একাই যেতে পারবো। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। গুঞ্জা গুঞ্জা, শোন গুঞ্জা। দেখলে তো ছোট বৌদি, আচ্ছা আমি কি একবারও বলেছিলাম আমি ওকে নিয়ে যাব না? ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, ও বুঝবে না, কারণ ও এতটাই অবুঝ। এই তো পাঠিয়েছি, তাই? তুমি জায়গাটা। হ্যাঁ, এই অ্যাড্রেসটা বলছি, আমি বলে দিচ্ছি।
গাড়ি স্টার্ট করে সোজা চলো, আগে থেকে ডান দিক নিয়ে নেবো। সুইসাইডের ইচ্ছে না থাকলে কেউ এভাবে এত শর্ট ডিস্টেন্সে পিছনে গাড়ি আছে জেনেও ওরম ভাবে কেউ রাইট টার্ন করে? ওই ভদ্রমহিলা কেন 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 ওইভাবে গাড়িটা চালাচ্ছিলেন? কেন 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 চালাচ্ছিলেন? তোমার এই লোকটার সাথে কথা বলে আর কি মনে হলো, বললে না তোমায়? এখনই কিছু বলতে পারবো না অরূপ, এখন তো শুধু ইনফরমেশনগুলো জোগাড় করছি, একটা একটা করে মেলাই তারপর। তবে একটা জিনিস গুলিয়ে যাচ্ছে জানিস, মানছি যে ঘুমের ওষুধ খাওয়া ছিল দর্শনার, তবে বাড়ি থেকে বেরোনোর আগে উনি কিন্তু যথেষ্ট নর্মাল ছিলেন। দেখ, টেনশন থাকলে তো মানুষের ঘুম ঘুম ভাবটা কেটে যায়, তাহলেও একদম ঘাড়ের কাছে চলে আসা গাড়িটা উনি লক্ষ্যই করলেন না। দেখো, হতে পারে একবারে লাস্ট মোমেন্টে গাড়ি থেকে কন্ট্রোল হারিয়ে গেছিল, আর তাই মাঝরাতে ফোন পেয়ে একা গাড়ি নিয়ে বেরিয়ে যাবার মতন মনের জোর যে মহিলার আছে, তার কি গাড়ি চালানোর সময় কন্ট্রোল হারানোর কথা? তাছাড়া অরূপ, ওনাকে কিন্তু একা বেরোনোর কথাও বলা হয়েছিল। না রে, এর মধ্যে কোনো রহস্য আছে। আমি তো কিছুই জানি না ম্যাডাম, আমি কি বলবো? আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়ানোর মতো কিচ্ছু হয়নি। তুমি যা জানো তাই ওনাদেরকে বলবে। আমি তো কিছুই করিনি। তাহলে পুলিশ? আপনি কিছু করেননি সেটা ঠিক আছে, কিন্তু আপনি যতটুকু জানেন ততটুকু আমাদেরকে বলুন, সেটা আপনার জন্য ভালো। শোনো শোনো শোনো, যে মহিলা তোমাকে চিঠিটা দিতে এসেছিলেন তাকে তুমি ভালো করে দেখেছিলে? না, তেমন ভালো করে দেখিনি। আসলে বিকেলটাও পড়ে এসেছিল, আর আমার তখন ঘরের আলোটাও জ্বালানো হয়নি। কি ব্যাপার, তুমি চলে এলে যে? না এসে কি করবো? ঝোঁকের মাথায় অভয় তুমি বেরিয়ে চলে এলে, চিন্তা হয় না? কি বলছিলে তুমি? ওই যে বিকেল পড়ে এসেছিল তখন, যখন চিঠিটা দিতে এসেছিল। বাড়িতে তখন আর কে কে ছিল? বাড়িতে তখন ওই বৌদি ছিল। বৌদির একটা নেমন্তন্ন ছিল, ওই জন্য তৈরি হচ্ছিল। ওই তখনই তো বেলটা বাজলো। তুমি গিয়ে দরজা খুললে, তাই তো? হ্যাঁ, ওই তখনই আমার হাতে হাতে চিঠিটা দিয়ে দিল। কি তাড়া রে বাবা! আপনি কিছু জানতে চাননি? জানতে চেয়েছিলাম তো, শুধলাম কে চিঠি দিয়েছে, তা কোনো উত্তরই দিল না। হাতে চিঠিটা দে বললো, দিদিকে চিঠিটা দিয়ে দিল। আচ্ছা, কিরকম দেখতে ছিল? দেখতে ওইটাই তো দেখতে পেলাম না। আসলে বাইরের আলোটা ভেঙে গেছে, সেই জন্য ওইখানটা কেমন যেন অন্ধকার আবছায়া ছিল। তার উপর ঘরের আলোটাও জ্বালানো হয়নি। জ্বালাবো কি করে? এত তাড়া দিল যে ঘরের আলোটা জ্বালানোর টাইমই পেলাম না। এতবার বেল বাজাচ্ছিল, আমি ভাবলাম কারুর বোধহয় খুব দরকার, তাই ছুটে এসে দরজাটা খুলে দিলাম। আপনি একেবারে বুঝতে পারেননি যে এসেছিল তার চেহারাটা কেমন? একটু একটু মনে আছে, ওই মাজা মতো রং, বেয়ালা বউ, মাথায় ডগডগে সিঁদুর ছিল, আর হাতে শাঁখা পলা। খুব তাড়ায় ছিল, আমার হাতে চিঠিখানা দেই চলে গেল। আর কিছু সেভাবে দেখতে পাওনি? মানে মুখটা একটুও বুঝতে পারোনি? মুখটা সেভাবে মনে করতে পারছি না, তবে মনে হয় মুখে কি সব রং চং মেখে এসেছিল। ওই আজকাল কি সব মুখে টুকে ঘষে না, ওই সবই মেখে এসেছিল। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা। কেন?
এরকম হলো? মা কোনোদিনও কারোর ক্ষতি করেনি জানেন, তাও কেন এরকম হলো বলুন তো? কেন এরকম হলো? রাত্রে আমার মনে হয় গুঞ্জাকে এতগুলো কথা না বললেই ভালো হতো। তুমি যদি এটাকে দোষ মনে করো তাহলে সেটা তো ওর একার নয়। কিন্তু জেদটা তো ওই করেছিল। ও তোমার কাছে জেদ ধরেনি গোয়েন্দা ডাকার জন্য? হ্যাঁ তা ঠিক। তাহলে আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো। তোমরা যে এইভাবে শুভকে না বলে চলে গেলে একবারও ভেবেছো এতে ওর কতটা খারাপ লেগেছে? আচ্ছা, ও তো ভাবতেই পারে যে দাদা আর বোন দুজনে মিলে গোয়েন্দা ডাকতে চলে গেল, আমাকে ডাকলো না। তারা কি আমাকে সন্দেহ করে? এবার ছি ছি, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আর আমার দৃঢ় বিশ্বাস যে ঋতু এই কথাটাই ভাবছে। জানেন, আমার মা খুব অন্যরকম মানুষ ছিল। খুব রেয়ার এই ধরনের মানুষ দেখা যায়। And I was always very proud of her because she was my mom. আর আমার মা আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। আপনাকে তো আমি আগেই বলেছি, খুব ছোটবেলায় আমি আমার বাপিকে হারিয়েছি। আর তখন থেকেই আমার জীবনে আমার বাবা মা বলতে সবকিছুই আমার মা। দাদারা তাও বাবাকে কিছুটা পেয়েছিল, কিন্তু আমার কাছে বাবার কোনো মেমোরি নেই। সবাই বলতো যে মা নাকি আমাকে খুব আদর দেয়। আসলে সেটা নয়, কি জানেন, মা তার নিজের ক্যারেক্টারটা আমার মধ্যে কিছুটা ঢুকিয়ে দিতে পেরেছিল। সব থেকে ভালো বুঝতো মা আমাকে। আর আমি কারোর কথা শুনি না শুনি, মায়ের কথা সব সময় শুনতাম। আবার অনেক বকাও খেয়েছি। যেমন ধরুন না, আমি যখন গ্র্যাজুয়েশন করছি তখন হঠাৎ করে আমার পড়তে পড়তে মনে হলো যে আমি আর পড়বো না, অন্য কিছু করবো। মা তখন আমাকে বোঝালো, আবার বকাও দিয়েছিল। কিন্তু আমার সব সময় মনে হতো আমার যদি কেউ বেস্ট সাজেশন দিতে পারে সেটা একমাত্র আমার মা। আসলে ও সব ব্যাপারেই না এরকম খামখেয়ালি। হঠাৎ হঠাৎ এমন সব কাণ্ড করে। এই দেখুন না, এখানে আসবে বলে ও বাড়ি থেকে হুট করে নিজে একা ড্রাইভ করে চলে এলো। যখন যা মনে হয় ও সেটাই করবে, কারোর কথা ভাববে না। আনন্দ, প্লিজ, আমি কিন্তু এখানে আমার খেয়াল মতো আসিনি। তুমিও খুব ভালো মতো জানো যে ওই বাড়িতে কি ধরনের আলোচনা হচ্ছিল। আরে আমার শুধু এইটুকুতে ইন্টারেস্ট যে আমার মা কেন এভাবে চলে গেল আমাদের ছেড়ে। ব্যাস, আমার আর কিচ্ছু জানার নেই। আর তার জন্য ফ্যামিলি প্রেস্টিজ কি হবে, বিজনেসের কি হবে, আই জাস্ট ডোন্ট কেয়ার। দেখেছেন তো, ও এরকমই। এই যে গত বছরই নিজে একা একা কেরালা বেড়াতে চলে গেল। একদিন খেয়াল হলো 4টে বেড়াল ছানা নিয়ে বাড়িতে চলে এলো। এবার আপনারা বলুন, বাড়ির লোকেদের কি অবস্থা হয় বলুন তো। জানেন, আমার মায়ের কিন্তু এগুলোতে কোনোদিনও কোনো আপত্তি ছিল না। ইভেন আমি যে বেড়াল ছানা তুলে এনেছিলাম তাদেরকে আমার মা নিজে হাতে খাওয়াতেন। আমি যখন ব্যাঙ্গালোরে পড়তে গেছিলাম তখন আমার সঙ্গে আনন্দর আলাপ হয়েছিল। অ্যান্ড মাই মম ওয়াজ দ্য ফার্স্ট পার্সন যাকে আমি বলতে পেরেছিলাম যে আই এম ইন এ রিলেশনশিপ। মা কথাটা শুনে খুব খুশি হয়েছিল। ইভেন মা আনন্দের সঙ্গে নিজে থেকে আলাপ করতে চেয়েছিল, আলাপও করিয়েছিলাম। কিন্তু ওর বাবা মা চাননি যে আমাদের এই বিয়েটি হোক। না মানে ওনারা
এখানে থাকেন না, ব্রিস্টলে থাকেন। ওনারা চেয়েছিলেন যে আমি ওখানেই সেটেল করি, কিন্তু আমি ইন্ডিয়া ছেড়ে যেতে চাইনি। আমাদের বিয়েটা মা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছিল। আনন্দের দিক থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমার মাই করেছিল। ইনফ্যাক্ট এই ফ্ল্যাটটা আমাদের মাই কিনে দিয়েছিলেন বিয়ের পর আমরা থাকবো বলে। কি হলো বলো তো হঠাৎ করে? আমরা তো সবাই খুব ভালো ছিলাম, সব তো ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে কেন এটা হলো? এক্সকিউজ মি। হ্যাঁ বলো। ওকে ওকে ফাইন। বৌমনি, তুমি যে নাম্বারে ডিটেলসটা চেয়েছিলে সেটা একটা মেডিসিন শপের নাম্বার।